বাইকের কুলিং সিস্টেম, যার মাধ্যমে বাইকের ইঞ্জিনটা গরম হয়ে গেলে ঠান্ডা করা হয়। তো বাইকে আমরা সাধারণত 3 ধরনের কুলিং সিস্টেম দেখতে পাই: এয়ার কুল, অয়েল কুল এবং লিকুইড কুল। তো এগুলো কোনটা আসলে কি, কোনটা কিভাবে কাজ করে, আর কোনটা বাইকের জন্য বেশি ভালো, এসব কিছু আমি আলোচনা করবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই বলি এয়ার কুলিং সিস্টেমের কথা। এয়ার কুলিং সিস্টেমে আলাদা কোনো যন্ত্র বা কোনো কিছু ব্যবহার করা হয় না। এটা বলা যায় প্রাকৃতিক উপায়ে ইঞ্জিন ঠান্ডা করার উপায় আর কি। বাইক রাইড করার সময় যে বাতাস লাগে, সেই বাতাসের মাধ্যমে ইঞ্জিন ঠান্ডা করা হয়। সাধারণত যেসব বাইক সিটি বা শর্ট রাইডের জন্য তৈরি করা হয়, সেসব বাইকে কিন্তু এই এয়ার কুল সিস্টেম ব্যবহার করা হয়। তো এই কুলিং সিস্টেমে কিন্তু বাইকের ইঞ্জিন গরম হলে খুব বেশি সাপোর্ট দিতে পারে না, মানে দ্রুত ঠান্ডা কিন্তু করতে পারে না। অনেক সময় দেখা যায় যে ইঞ্জিন ওভারহিট হয়ে পাওয়ার লস করে। আপনি যদি এয়ার কুলিং সিস্টেমের কোনো বাইক নিয়ে লং রাইড করেন, তাহলে দেখা যাচ্ছে বাইকটা একটা না অনেকক্ষণ রাইড করলে ওভারহিট হয়ে দেখা যাচ্ছে বাইকটা বন্ধ হয়ে যেতে পারে। বন্ধ হয়ে গেলে বাইকটা কিছুক্ষণ একটু রেস্ট দেওয়া লাগবে, তারপর বাইকটা আবার স্টার্ট হবে। তো এই জিনিসটা কিন্তু আমার চোখের সামনে একবার হয়েছিল। আমরা কিছু ফ্রেন্ডরা মিলে মাগুরা থেকে যশোরে যাই। তো ফেরার সময় আমরা সবাই একটু বাইক টেনে আসি। তখন আমাদের সাথে থাকা একটা জিক্সার মোনোটন বাইক, যেটাতে এয়ার কুলিং সিস্টেম, ওই বাইকটা কিন্তু মাঝপথে ওভারহিট হয়ে ইঞ্জিন অফ হয়ে যায়। তারপর প্রায় 20 মিনিট আধা ঘন্টার মতো রেস্ট দেওয়ার পরে তারপর আবার বাইকটা স্টার্ট হয়। আর এয়ার কুলিং সিস্টেমের বাইকগুলোর দাম কিন্তু একটু সাধারণত কম হয় কিছুটা। তো এবার বলি অয়েল কুলিং সিস্টেমের কথা। তো অয়েল কুলিং সিস্টেমটা হচ্ছে এয়ার কুলিং থেকে একটু কিছুটা আপডেট, মানে এয়ার কুল থেকে একটু কিছুটা ভালো কাজ করে। অয়েল কুলিং সিস্টেম ইঞ্জিনের সাথে আলাদা একটি রেডিয়েটর ব্যবহার করা হয়। এখানে দুইটা পাইপের মাধ্যমে ইঞ্জিনের সাথে রেডিয়েটরটা সংযুক্ত থাকে। তো একটা পাইপের মাধ্যমে ইঞ্জিনের মধ্যে গরম হওয়া ইঞ্জিন অয়েল রেডিয়েটরে আসবে, তারপর সেটা বাতাসের মাধ্যমে ঠান্ডা হয়ে আরেকটা পাইপের মাধ্যমে সেই ইঞ্জিন অয়েলটা আবার ইঞ্জিনে চলে যাবে। আবার যখন ইঞ্জিনটা গরম হবে তখন এই কাজটা আবার বারবার হবে। এভাবে কিন্তু এই সিস্টেমের মাধ্যমে বাইকের ইঞ্জিনটা কিছুটা ঠান্ডা রাখা হয়। আর অয়েল কুলিং বাইকগুলোর দাম কিন্তু এয়ার কুলিং বাইক থেকে একটু কিছুটা বেশি হয়ে থাকে। বাংলাদেশে অয়েল কুলিং সিস্টেমের বিভিন্ন বাইক আমরা দেখতে পাই, যেমন পালসার NS 160, যেটা আমি নিজে ব্যবহার করি। তারপর অ্যাপাচি RTR 4V। তো এরপর হচ্ছে লিকুইড কুলিং সিস্টেম। তো এটা সাধারণত হাই পারফরমেন্স বাইকগুলোতে ব্যবহার করা হয়। হাই পারফরমেন্স বাইকগুলোর ইঞ্জিনে অনেক বেশি শক্তি উৎপাদন করার ফলে অনেক বেশি তাপও কিন্তু উৎপাদন হয়, যার ফলে কিন্তু ইঞ্জিনটা অনেক গরম হয়ে যায়। আর তখন ইঞ্জিনটাকে ঠান্ডা করার জন্য এই লিকুইড কুলিং সিস্টেম কিন্তু বেশ ভালো একটা সাপোর্ট দেয়। এই লিকুইড কুলিং সিস্টেমেও কিন্তু আলাদা একটি রেডিয়েটর ব্যবহার করা হয়, কিন্তু এই রেডিয়েটরটা অয়েল কুলের রেডিয়েটর থেকে একটু আলাদা। এর মধ্যে আলাদা একটা তরল পদার্থ ব্যবহার করা হয়, যেটা হচ্ছে কুলেন্ট। এটা বাইকের ইঞ্জিনে চলে আসে যখন বাইকের ইঞ্জিনটা গরম হয় এবং বাইকের ইঞ্জিন ঠান্ডা করে। তবে এটা ইঞ্জিনের ভিতর চলে আসে বলতে আসলে ইঞ্জিনে এসে, মানে ইঞ্জিন অয়েলের সাথে কিন্তু মিক্স হয়ে যায় না। ওটা ইঞ্জিনে এসে জমা হওয়ার জন্য আলাদা জায়গা আছে, সেখানে এসে জমা হয়। আর এখানে রেডিয়েটরের সাথে আলাদা একটি ফ্যান লাগানো থাকে, যার মাধ্যমে কুলেন্টটা ঠান্ডা হয়। তো এই 3 প্রকার কুলিং সিস্টেমের মধ্যে এই লিকুইড কুল সিস্টেমটা কিন্তু সব থেকে বেটার। এটাই কিন্তু বাইকের ইঞ্জিনকে সব থেকে ভালো ঠান্ডা করতে পারে। আর এই কারণে কিন্তু লিকুইড কুলিং সিস্টেমের বাইকগুলোর দামটাও একটু বেশি হয়। আর তাছাড়া এর মেইনটেনেন্স খরচটাও কিন্তু একটু বেশি। বাংলাদেশে বেশ অনেকগুলো বাইকে কিন্তু এই লিকুইড কুলিং সিস্টেম দেখা যায়, যেমন R15 V3। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন যে 3 প্রকার কুলিং সিস্টেম আসলে কোনটা কি, কোনটা ভালো। আর আশা করি আপনার এটাও ডিসিশন নিতে সুবিধা হবে যে কোন কুলিং সিস্টেমের বাইকটা আপনার নেওয়া উচিত। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।